আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা বঙ্গের রাজনৈতিক ইতিহাস নিয়ে আলোচনা করছিলাম। এই রাজনৈতিক ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় হচ্ছে হোসাইন শাহী শাসন বা আলাউদ্দিন হোসেন শাহের শাসন। তো হাফসিদেরকে বিতাড়িত করে উনি ক্ষমতায় আসেন। পরবর্তীতে বাংলার শক্তি অনন্য পর্যায়ে পৌঁছান উনি। উনি দিল্লির সাথে লড়াই করা, সার্কি বংশের সাথে লড়াই করা, এগুলো ওয়ান টুর ব্যাপার ছিল। বরঞ্চ তখন আফগানরা এসে বাংলায় সহযোগিতা চাইতো। তো কি ছিল তার শাসন ব্যবস্থা, তার অবদান কি সবকিছু আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ফার্স্টে দেখি আমরা হোসাইন শাহী বংশের ক্ষমতারোহণটা কিভাবে। বঙ্গের রাজনৈতিক ইতিহাসে হাফসি শাসনামল একটা কলঙ্কজনক অধ্যায়। তো এদেরকে উৎখাত করে আলাউদ্দিন হোসেন শাহ গৌড়ের সিংহাসন উপবেশন করলে বাংলায় হোসাইন শাহী বংশ শুরু হয়। এই সময় দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়, সামরিক ক্ষেত্রে সাফল্য অর্জন হয়। মানে দেখেন, যখন আমার ইন্টারনাল দিকটা মানে দেশের ভিতরটা ঠিক থাকবে, তখন আমি অন্য দেশ আক্রমণ করা আমার জন্য কোনো বিষয় না। আমার নিজের দেশের মধ্যে যদি অস্থিতিশীলতা থাকে, তাহলে তো আমি অন্যদেরকে আক্রমণ করতে পারবো না। বাংলা ভাষা ও সাহিত্য বিশিষ্ট রূপ লাভ করে। ধর্মীয় সহিষ্ণুতার জন্য বাংলায় নবজাগরণ শুরু হয়। আমরা যেটাকে রেনেসা বলি, বাংলায় নবজাগরণ। কারণ হিন্দু মুসলমান সবাই তার ধর্ম পালন করার সুযোগ সুবিধা ছিল। হাফসিদের পরিবর্তে স্থানীয়দেরকে নিয়োগ দেওয়া হয়। হিন্দুরা শাসন ব্যবস্থা গুরুত্বপূর্ণ পদ লাভ করে। ব্যাপকভাবে বৈষ্ণব ধর্ম প্রচলিত হয় ওই সময়। আপনারা শ্রী চৈতন্য দেব এগুলো নাম শুনছেন না, এগুলো ওই সময় ব্যাপকভাবে প্রচারিত হয়। এই বংশের শাসনকালকে বাংলার স্বর্ণযুগ বলা হয়, কারণ সামরিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, ধর্মীয় দিক থেকে, সব দিক থেকে মোটামুটি একটা ফ্রিডম অফ স্পিচ এবং একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হয় এই টাইমটায়। বাঙালি জাতির এই সময় নবজাগরণকে ইউরোপের রেনেসার সাথে তুলনা করা যায়। এইটাই বাংলার শেষ স্বাধীন সুলতানি বংশ। এরপর আফগানরাই হচ্ছে দেশ শাসন করে। এক নম্বর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ, ইনি হাফসিদের উৎখাত করেন, রাজধানী একডালাতে স্থানান্তর করেন। এই একডালার কথা মনে আছে? শামসুদ্দিন ইলিয়াস শাহ সময়ের কথা। তার আমলে বাংলা সাহিত্যের ব্যাপক উন্নতি হয়। সত্যপীর নামে একটা আন্দোলন শুরু করেন, মানে একটা কালচারাল একটা আন্দোলন, রাখি বন্ধন টাইপের আর কি। বাংলার সবচেয়ে জনপ্রিয় সুলতান ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। নসরত শাহ, ইনি বাবরের সাথে ওনার সংঘর্ষ শুরু হয়, ঘাগড়ার যুদ্ধে পরাজিত হন। তার আমলে বাংলায় পর্তুগিজদের ব্যবসা শুরু হয়। বাগেরহাটের মিঠাপুকুর, বড় সোনা মসজিদ, কদম রসুল মসজিদ এগুলো উনি নির্মাণ করেন। আলাউদ্দিন ফিরোজ শাহ, চাচা গিয়াসুদ্দিন কর্তৃক নিহত হন। এবার দেখেন, গিয়াসুদ্দিন মাহমুদ যে হচ্ছে ভাতিজারে হত্যা করে ক্ষমতায় আসছিল, তার আমলে রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। শের খানের আমল প্রতিহত করতে উনি পর্তুগিজদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেন। দেখছেন, এইভাবেই কিন্তু হচ্ছে বিদেশি শক্তিগুলোকে হচ্ছে আমাদের রাজারা কি বলে সুযোগ দিচ্ছিল, লাই দেওয়া যেটাকে আমরা বলি বিদেশি শক্তিগুলোরে। পরবর্তীতে শের খানের সাথে যুদ্ধে পরাজিত হয়ে তিনি রাজত্ব হারান। মোটামুটি হচ্ছে এই চারজনের অবদান হচ্ছে উল্লেখযোগ্য হোসাইন শাহী বংশের মধ্যে। আসেন, আলাউদ্দিন হোসেন শাহ বঙ্গের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় সুলতান তিনি। তার রাজত্বের আয়তন পূর্ববর্তী সুলতানের চেয়ে অনেক বেশি বিস্তৃত ছিল। তার রাজত্বকালের যত ঐতিহাসিক স্মৃতিচিহ্ন আছে আর কোনো বঙ্গের সুলতানের ক্ষেত্রে পাওয়া যায় না। কঠোর হস্তে রাজ্য শাসন করেন। ঠিক আগে যেমন ছিল না ভারতের মধ্যে আলাউদ্দিন খলজি টাইপের একজন ছিল, ঠিক এরকমভাবে কঠোর হস্তে রাজ্য শাসন করেন তিনি। হাফসিয়া আমির ও সেনাদেরকে বাংলা থেকে বিতরণ করেন। স্থানীয় আমির ও সেনাদেরকে নিজ পদে পুনর্বহাল করেন। বাংলার প্রশাসনে সৈয়দ, আফগান, মোগলদের প্রাধান্য দেন, কারণ বংশের একটা প্রাধান্য আছে। গ্রাম অঞ্চলে মুরব্বীরা দেখবেন বংশ খোঁজে এই টাইপের। রাজধানী গৌড় থেকে এক ঢালাতে স্থানান্তর করেন। এই দেখেন হোসাইন শাহী আমলটা কেমন ছিল। এই পুরোটাই কিন্তু হোসাইন শাহী আমলের রাজত্ব। দেখছেন, এই যে জৈনপুর, পান্ডুয়া, গৌড়, সোনারগাঁ, ইভেন চিটাগাং পর্যন্ত ওনার ক্ষমতায় ছিল। দেখছেন ওই সময় বাংলার রাজত্বটা কত বড় ছিল। ব্যাপকভাবে হচ্ছে উনি রাজ্য সম্প্রসারণ করেন। সিংহাসনে আরোহণ করার পর দিল্লির সিকান্দার লোদির সাথে তার সংঘর্ষ হয়। লোদি বংশের শাসক সিকান্দার লোদি, এইটার একটা কারণ আছে, কারণ সিকান্দার লোদির সাথে যার শত্রুতা ছিল তাকে হোসাইন শাহ হচ্ছে আশ্রয় দিয়েছিল। কেন দেখেন, 1494 সালে হোসেন শাহ সার্কি সিকান্দার লোদির কাছে এই যে দেখেন পরাজিত হয়ে বাংলায় পালিয়ে যান। দেখছেন, এই যে সার্কি বংশের লোক। আলাউদ্দিন হোসেন শাহ তাকে আশ্রয় প্রদান করেন। স্যার, দুইজন লোক কিন্তু ভিন্ন, একজন হচ্ছে হোসেন শাহ সার্কি, আরেকজন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। সব হোসেন তো পেস লেগে যাবে। তাকে আশ্রয় দেয়। এর ফলে সুলতান সিকান্দার লোদি 1495 সালে বাংলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। আমরা এই হিস্ট্রিটা লোদি বংশের শাসনে পড়েছিলাম।
যদিও তার আক্রমণ ব্যর্থ হয় এবং উভয় পক্ষের চুক্তির মাধ্যমে এর সমাধান হয়, বলা হয়ে থাকে যে কেউ কারো শত্রুকে আমরা আশ্রয় দিব না। 1499 থেকে 1502 সাল পর্যন্ত তিনি কামরূপ ও কামতা রাজ্য আক্রমণ করে পুত্র দানিয়েলকে সেখানে সিংহাসনে বসান। এরপর উড়িষ্যা, ত্রিপুরা, আসাম, আরাকানে তিনি কর্তৃত্ব সুসংহত করেন। আসামের অহোম রাজ্য জয়ের জন্য তিনি অভিযান পরিচালনা করলেও তা ব্যর্থ হয়। তার সেনাপতি পরাগল খান আরাকান রাজাকে পরাজিত করে চট্টগ্রাম দখল করছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম। এরপর তিনি বাংলা, বিহার, উড়িষ্যা ভাবে এক বিশাল রাজ্য স্থাপন করেন। হোসেন শাহের রাজত্বের শেষ দিকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য পর্তুগিজদের একটা দল বাংলায় আসে। তারা এসে বাংলায় দুর্গ নির্মাণের অনুমতি চায়। মনে আছে আপনাদের, পর্তুগিজরা আসছিল কবে? 1516 সালে। তো 1516 সাল, বা এটা তো ব্যবসার ক্ষেত্রে আসছিল, এরও আগে আসে, ভারতে আসে, বাংলায় আসে। তো এই যে পর্তুগিজদের দল বাংলায় আসে, তারা এখানে দুর্গ তৈরি করতে চায়, কিন্তু হোসেন শাহ দেয় নেই। এই দেখেন, এইটাই কি আন্ডার হুসাইন শাহী ডাইনেসিটি। দেখেন হোসেন শাহের সময়ের ইয়াগুলো দেখি আমরা। এই দেখেন গৌড়, এইটা হোসেন শাহ। পাটনা দেখছেন, কামতাপুর দেখছেন 1498 সালে জয় করছে। চট্টগ্রাম 1502 সালে জয় করছে। পুরী 1509 সালে জয় করছে। এই পুরাই মোটামুটি হোসেন শাহর ব্যাপক ক্ষমতায় ছিল ওই সময়। আর এই যে হলুদ দাগ দিয়ে দেখতেছেন, এটা ত্রিপুরা রাজ্য। তা ত্রিপুরা রাজ্য থেকে উনি চট্টগ্রামটাকে দখল করছেন। হোসেন শাহের রাজ্য কয়েকটা প্রদেশে বিভক্ত ছিল। এর দায়িত্ব ছিল গভর্নরের উপরে। সুলতান সরাসরি প্রাদেশিক গভর্নর নিযুক্ত করতেন। আমরা যেমন ডিসি নিয়োগ করি না, বাস এরকম ডিসি নিয়োগ করতেন। প্রদেশগুলো আবার কয়েকটা জেলা বা শহরে ছিল। একজন শাসককে সামরিক দায়িত্ব দেওয়া হতো। মহলের প্রধান কর্মকর্তাকে বলা হতো শিকদার বা জংদা। যাই হোক, তার আমলে বাংলায় মুসলিম সভ্যতার অভূতপূর্ব উন্নতি হয়। তিনি জনদরদীয় প্রজা হইতেশী ছিলেন। হিন্দুদেরকেও গুরুত্বপূর্ণ উনি পদে নিয়োগ দেন। মুকুন্দ দাস ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক। দেখেন, তার উদারতায় মুগ্ধ হিন্দু প্রজারা তাকে নৃপতি, তিলক, জগৎভূষণ, কৃষ্ণাবতার ইত্যাদি উপাধি দেয়। বাংলা ভাষা সাহিত্যের নতুন যুগের সূচনা ঘটে। রামায়ণ, ভগবত গীতা বাংলায় অনুদিত হয়। তারপর দেখেন, পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কি মহাভারত অনুবাদ করে কবীন্দ্র পরমেশ্বর। হোসেন শাহ স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নির্মাতা। গৌড়ের বিখ্যাত ছোট সোনা মসজিদ, এই দেখেন, এই যে গৌড় চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। তারপর দেখেন, মানিকগঞ্জের নাচাইল মসজিদ সহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেন। এই সময় বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রী চৈতন্যদেবের অভ্যুদয় হয়। তারপর দেখি আমরা, হিন্দু মুসলমানের মিলনের যোগসূত্র হিসেবে তিনি সত্যপীর নামে একটা প্রথা চালু করেন। 1519 সালে উনি মারা যান। তার মানে দেখেন, একদিকে রাজ্য জয়, তারপর দিল্লির সাথে সংঘর্ষ, ইভেন পর্তুগিজদেরকে দমন বা সুবিধা না দেওয়া, সব কিছুই কিন্তু হোসেন শাহ ছিলেন। এবং যার যার ধর্ম পালনের অধিকার ও মুসলিম স্থাপত্য, এই দুইটার ক্ষেত্রে কিন্তু তার ভূমিকা অনেকাংশে বেশি। হোসেন শাহর পরে আসছে কে? নসরত শাহ। উনিও বেশ বিখ্যাত ছিলেন। আলাউদ্দিন হোসেন শাহর পরে তার নসরত শাহ আসছেন। দেখেন, তারপর দেখেন, বাবার মৃত্যুর পরে তিনি অন্যান্য রাজার মতো ভাইদেরকে হত্যা করে নাই বা নিষ্ঠুরতা প্রদর্শন করে নাই। 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ মনে আছে? ইব্রাহিম লোদি আর বাবরের যে যুদ্ধটা 1526 সালে, পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদি বাবরের কাছে পরাজিত হন। দিল্লিতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। বিদ্রোহী আফগান শাসকরা নসরত শাহের রাজ্যে আসে। তো খুবই স্বাভাবিকভাবে বাবরের শত্রুদেরকে যদি আপনি আশ্রয় দেন, বাবরের সাথে তো মারামারি লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক না? দেখেন, এই যে বিদ্রোহী আফগান শাসকরা তখন বাংলায় আসতে থাকে। সিকান্দার লোদির ভাই মাহমুদ লোদিও বাংলায় আশ্রয় নেয়। এতে করে বাবরের সাথে নসরত শাহের একটা সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে বাবরের সাথে। প্রথম পর্যায়ে বাবর দূত পাঠায় এবং নসরত শাহ বাবরের সাথে উপঢৌকন পাঠিয়ে উভয়ের মধ্যে মিত্রতা স্থাপন করে। বাবর সন্ধির মাধ্যমে দূত মারফত কিছু প্রস্তাব দিলে সন্ধির জন্য, নসরত শাহ সরাসরি জবাব না দিয়ে প্রায় বছরখানেক দূতকে নিজের কাছে আটকে রাখে এবং বাবরের গতিবিধির উপর দৃষ্টিপাত রাখে যে আসলে বাবরের শক্তির সাথে নসরত শাহ পারবে কি পারবে না, এই বিষয়গুলো দেখতেছে। কিন্তু শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। 1529 সালে বাবর নসরত শাহকে ঘাগড়া যুদ্ধে পরাজিত করেন। নসরত শাহ সন্ধি করতে বাধ্য হয়। বাবরের মৃত্যুর পরে নসরত শাহ আবার কি করে? মুঘল বিরোধী সংঘ গড়ে তোলে। কারণ বাবরের মৃত্যুর পরে ক্ষমতায় আসছে হুমায়ুন। হুমায়ুন আবার বাবরের মতো এত এক্সপার্ট ছিল না। পরবর্তীতে হুমায়ুন বাংলায় অভিযানের পরিকল্পনা করে, ওটা তাও আরো 6 বছর পরে। এই সংবাদ পেয়ে নসরত শাহ গুজরাটের সুলতান বাহাদুর শাহের দরবারে দূত পাঠিয়ে সখ্যতা স্থাপন করে। কার সাথে এবার লাগেছে? গুজরাট। মানে বাবর, হুমায়ুন, আকবর এদের কাছ থেকে বাঁচার জন্য তারা বিভিন্ন জোট তৈরি করা শুরু করে। ত্রিপুরার রাজা দেবমাণিক্য চট্টগ্রাম দখল করলে নসরত শাহের সাথে তার সংঘর্ষ হয়। বলা বাহুল্য, বাংলা সুলতানের সাথে আরাকান ত্রিপুরা রাজ্যের যুদ্ধ প্রায় লেগেই থাকতো। তো দেখেন, ওই যে
আলাউদ্দিন হোসেন শাহ মনে আছে? আলাউদ্দিন হোসেন শাহ যেভাবে চট্টগ্রাম দখল করছে ত্রিপুরা থেকে, এরা বারবার বাংলার সাথে লেগেই থাকতো। আমরা শায়েস্তা খানের আমলে এগুলো পড়বো। 1532 সালে নসরত শাহ আসাম দখল করেন। তার শাসনামলে 2টা পর্তুগিজ প্রতিনিধি দল দরবারে আসেন। তারা বাণিজ্য সম্প্রসারণ ও চট্টগ্রামে দুর্গ নির্মাণের চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু নসরত শাহ কঠোরভাবে তা দমন করে। কেন? কোনো দুর্গ নির্মাণ করতে পারবে না, কারণ দুর্গ নির্মাণ করলে তোমার আলাদা নিজস্ব সেনাবাহিনী লাগবে, এই সুযোগটা আমরা দিব না। তবে প্রতিনিধি দলের সদস্যগণ দেখেন পর্তুগিজ ব্যবসায়ীদের জন্য শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা লাভে সমর্থ হন। নৎসর শাহের রাজত্বকালে হোসেন শাহী শাসনের পতনের প্রক্রিয়া শুরু হয়, কারণ এই যে শুল্কমুক্ত বাণিজ্য দেখছেন, তারপর হচ্ছে যে আপনার মোগলদের সাথে আক্রমণ, বিদেশিদেরকে সহায়তা, এগুলাই হচ্ছে কি পতনের প্রক্রিয়া শুরু হয় এবং গিয়াসুদ্দিন মাহমুদের রাজত্বকালে সেটা চরম লেভেলে যায় পৌঁছায়। বাংলার ইতিহাসে এক মহান সুলতান প্রজাদের দূর করার জন্য তিনি বিভিন্ন স্থানে কূপ পুকুর গঠন করেন। বাগেরহাটের মিঠা পুকুর খনন করছেন। গৌড়ের বিখ্যাত কদম রসুল মসজিদ, বড় সোনা মসজিদ ছাড়াও বুঝছেন, এটা বড় সোনা মসজিদ, এই যে বড় সোনা মসজিদ আমরা যেটা দেখতেছি, হ্যাঁ, ছোট সোনা মসজিদ কে করছে? আলাউদ্দিন হোসেন শাহ। বড় সোনা মসজিদ করতে হচ্ছে নসরত শাহ। বহু খানকাটারকে ইত্যাদি করছে। তার আমলে শ্রীকর নন্দী মহাভারতের বাংলা অনুবাদ করেন। এর আগে করছিল কবীন্দ্র পরমেশ্বর। প্রায় 13 বছর দক্ষতার সাথে রাজত্ব পরিচালনা করেন। 1532 সালে তিনি একজন প্রাসাদ রক্ষীর কর্তৃক নিহত হন। আলাউদ্দিন ফিরোজ শাহ, নসর শাহের ছেলে আলাউদ্দিন ফিরোজ শাহ ক্ষমতায় আসেন। 1 বছরের মতো ক্ষমতায় ছিলেন, পরে গিয়াসুদ্দিন মাহমুদের কর্তৃক নিহত হন। আচ্ছা, গিয়াসুদ্দিন মাহমুদ শাহ হোসেন শাহী বংশের শেষ সুলতান। তার ভ্রাতুষ্পুত্র সুলতান আলাউদ্দিন ফিরোজকে হত্যা করে 1533 সালে ক্ষমতায় আসেন, 5 বছর শাসন করেন। সিংহাসনে আরোহণের পর তিনি খুব জটিল পরিস্থিতির সম্মুখীন হন। দেখেন, দক্ষিণ পূর্বে গভর্নর ক্ষুদাবক্স খান প্রায় স্বাধীন শাসকের মতো আচরণ করতে থাকেন। এবার কি হয়ে গেল? গভর্নররাই স্বাধীন হয়ে যাওয়া শুরু করছে, কারণ আপনি তো আরেকজনকে হত্যা করে আসছেন, আপনার নিজেরই তো ম্যান্ডেট নাই। অন্যদিকে রাজ্যের উত্তর পশ্চিম সীমান্তে রাজনৈতিক শক্তিসমূহ ঐক্যবদ্ধ হচ্ছিল। আলাউদ্দিন ফিরোজকে হত্যার অজুহাতে হাজিপুরের শাসক মাখদুম আলম তাকে সুলতান মানতে অস্বীকার করে এবং বিহারের শাসক শের খানের সাথে মিত্রতা স্থাপন করে। কে কার সাথে স্থাপন করছে? মাখদুম আর হচ্ছে শের খান। এই শের খান কিন্তু হচ্ছে হুমায়ুনরে পরাজিত করে দিল্লির শাসক পর্যন্ত হয়েছিল। তো এরা দুইজনে কি করছে? একটা জোট বানায় নিছে। এ সময় জালাল খান লোহালি, মনে হচ্ছে জালাল খানের অভিভাবক ছিল। জালাল খান হচ্ছে ছোট ছিল, তো তার অভিভাবক ছিল হচ্ছে শের খান। তো পরবর্তীতে দেখা গেল যে অভিভাবকই মূল হয়ে গেছে, মূল। যেমন আপনারা আকবরের ক্ষেত্রে শুনছেন না, বৈরাম খান, এরকম ভাবে শের খান ছিলেন বিহারের প্রকৃত শাসককর্তা। এবার দেখেন, শাহ মখদুম আলমকে দমন করতে সক্ষম হলো, শের খানের শক্তি বৃদ্ধি পায় মাহমুদে। যে শের খানের ক্রমবর্ধমান শক্তি বিহারে 2টি দলের সৃষ্টি করে, একটা শের খানের, অপরটা জালাল খান নেতৃত্বে। দেখছেন, এখানে তাহলে 2টা দল হইল, একটা শের খানের নেতৃত্বের দল, একটা জালাল খানের নেতৃত্বের দল। এখন জালাল খান শের খানের বিরুদ্ধে লড়াই করার জন্য মাহমুদের নিকট সাহায্য চায় এবং বাংলার বিরুদ্ধে অভিযান পরিচালনা করার ছলে তিনি তার সমর্থকদের নিয়ে সীমান্ত অতিক্রম করেন। মাহমুদকে কি বলছে জালাল খান? যে আপনি আসেন, শের খানকে দমন করেন, আমার অভিভাবক আমার ঘরের থেকে বের করে দিতেছে। নিজেকে মাহমুদের আশ্রয় সমর্পণ করে বিহারে অভিযানে অনুরোধ জানান। মাহমুদ শাহ বিহার জয় করার জন্য 1534 সালে ইব্রাহিম খানের নেতৃত্বে একটা বাহিনী পাঠান। এই অভিযানে জালাল খান ও ইব্রাহিম খানের সাথে ছিলেন। শের খান সম্মিলিত বাহিনীকে এই সুরুজগড়ে আক্রমণ করে পরাজিত করে। তার মানে হচ্ছে শের খানের নিকট মাহমুদের পরাজয় হয়েছে, শের খানের নিকট। যুদ্ধে ইব্রাহিম খান নিহত হন এবং জালাল খান মাহমুদ শাহের নিকট ফিরে গেছেন। দেখছেন? আচ্ছা, সুরুজগড়ের যুদ্ধ বাংলার সামরিক মর্যাদাকে বিনষ্ট করে। এরপর লোহানিরা দৃষ্টিপাত হারাই গেছে। এই যে জালাল খান, লোহানি যারা আছে, এরা শেষ। মাহমুদ শাহ ও শের খান উভয় শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে স্থির ছিলেন, যে আমরা যুদ্ধ চালায় যাব। আচ্ছা, এর মধ্যে বাংলার উপকূলে পর্তুগিজদের আক্রমণ ও তাদের কর্মকাণ্ড মাহমুদকে আরো সমস্যার মধ্যে ফেলে। দেখছেন, ওই যে পর্তুগিজরা চট্টগ্রামের মধ্যে আসছিল, ব্যবসা করতে চাইছিল সামথিং। পর্তুগিজরা চট্টগ্রামে বাণিজ্য করতে এসে ব্যবসায়ীদের সাথে খারাপ আচরণ করে। মাহমুদ শাহের নির্দেশে তাদেরকে বন্দি করে গৌড়ে পাঠানো হয়, কিন্তু শের খানের আক্রমণাত্মক তৎপরতার কারণে মাহমুদ কি করে? একটু ডিসিশন নেয়। সেটা কি দেখেন, শের খানের সাথে মোকাবেলা করার জন্য তিনি পর্তুগিজদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। বন্ধুত্ব, ইভেন পর্তুগিজদেরকে উনি হচ্ছে সেনাবাহিনীতেও নিয়োগ দেন। কেন? শের খানকে হারাইতে হবে উপলব্ধি। তিনি পর্তুগিজ বন্দীদের মুক্তি দেন এবং ডি মেলো জুসার থেকে তার সামরিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেন। পর্তুগিজদেরকে চট্টগ্রাম ও কি দেখেন, চট্টগ্রাম ও সাতগায় কারখানা নির্মাণেরও অনুমতি দেওয়া হয়। দেখছেন, এই যে বিপদগুলো রাইকে আনে।
গুজরাটে হুমায়ুনের ব্যস্ততার সুযোগে শের খান 1535 সালে ভাগলপুর দখল করে তেলিয়াগড়ে উপস্থিত হন। এই সময় পর্তুগিজদের সহায়তায় মাহমুদ বাহিনী তেলিয়াগড় গিরিপথ সুরক্ষিত করে রেখেছে। দেখছেন, শের খান যেহেতু তেলিয়াগড়ে উপস্থিত হয়েছে, মাহমুদ কি করছে, এই জায়গাটা মানে হচ্ছে প্রতিরক্ষার ব্যবস্থা রাখছে। শের খান তার গতিপথ পরিবর্তন করে ঝাড়খণ্ডর পথে গৌড়ে উপস্থিত হয়। দেখছেন, ওই যে আমরা ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজির ইতিহাস পড়ছিলাম না, যে প্রচলিত রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে গেছে, এখানেও সেম বিষয়টা। এইভাবে তিনি মাহমুদের সকল প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনাকে শেষ করে দেন। শের খানের উপস্থিতিতে তিনি ভীত হয়ে পড়েন। তার পর্তুগিজ মিত্রগণ তার সাহায্যে না পৌঁছা পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন, কিন্তু মাহমুদ সে পর্যন্ত অপেক্ষা না করে শান্তি স্থাপনের জন্য শের খানের নিকট প্রস্তাব দেন। শের খান শান্তি প্রস্তাব গ্রহণ করে এবং প্রচুর পরিমাণে যুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে বিহারে প্রত্যাবর্তন করেন। তার মানে হচ্ছে মাহমুদ একবার পরাজিত হয়েছে, দ্বিতীয়বার কি করছে, শের খানের সাথে সন্ধি করছে। শের খান মারাত্মক লোক। 1537 সালে শের খান পুনরায় বাংলার রাজধানী অবরোধ করে। এ সময় হুমায়ুন চুনার দুর্গ দখল করার জন্য পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল। ফলে শের খান তার পুত্র জালাল খান ও খাবাস খানকে গৌড় অবরোধের দায়িত্ব দিয়ে মুঘলদের ব্যস্ত রাখার উদ্দেশ্যে তিনি চুনারে চলে যান। দেখছেন, মানে বাবা কই চলে গেছে, কই চুনারে, আর ছেলেদেরকে কোথায় রেখে গেছে, গৌড়ে। মানে উনি গৌড় এবং দিল্লি দুইটা একসাথে দখল করে, গৌড় দিল্লি। হুমায়ুনরে পরাজিত করে এদিকে, আর এদিকে হচ্ছে মাহমুদরে পরাজিত করে। মাহমুদ শাহ দুর্গ থেকে বেরিয়ে শত্রুদের আক্রমণ করে, যুদ্ধে তিনি আহত পরাজিত হয়, বিহারের হাজিপুরে পালিয়ে যায়। এভাবে 1538 সালের এপ্রিলে এটা আফগানিস্তানের নিয়ন্ত্রণে চলে আসে। এটা হুমায়ুন এ সময় চুনার দখল করার জন্য বারকুন্ডা অবস্থান করছিল। উত্তর বিহার থেকে মাহমুদ হুমায়ুনকে বাংলায় আফগানদের বিতাড়িত করার অনুরোধ জানান। দেখছেন, এবার মাহমুদ কার সহায়তা চাইছে, হুমায়ুনের, যে ভাই আপনি আসেন বাংলায় আক্রমণ করেন, শের খান তো আমার বাংলা নিয়ে যাচ্ছে। হুমায়ুন তাতে সাড়া দিয়ে বাংলা অভিমুখে অভিযান পরিচালনা করে। মাহমুদ শাহ এদিক দিয়ে দেখেন, হুমায়ুন যখন বাংলায় আসতেছে, শের খান চলে গেছে দিল্লিতে। দেখেন, মাহমুদ শাহ দরবেশপুরে তার সঙ্গে যোগ দেন। খলগায় তাদের উপস্থিতির পর মাহমুদ জানতে পারেন যে আফগানদের হাতে গৌড়ের পতন হয়ে গেছে অলরেডি, এবং দুই পুত্র নিহত হয়েছে, আর সময় নেই। এই সংবাদের শোকে তার মৃত্যু হয়। এভাবে 1538 সালে হোসেন শাহী বংশের শেষ অবসান হয় এবং বাংলার স্বাধীন সালতানাতের অবসান ঘটে। কারণ এরপর যারা আসছে তারা হচ্ছে আফগান, যারা তারা ক্ষমতায় আসছে। তো এই ছিল হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহের বংশধরদের গৌরবময় ইতিহাস। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে হচ্ছে আফগান শাসন নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।